জড় পদার্থ থেকে জীবন্ত প্রাণ কিভাবে উদ্ভব হলো? একটি সরল কোষ থেকে এত জটিল শরীর গড়ে উঠলই বা কিভাবে? কিভাবে নিষ্প্রাণ পরমাণু ও অণু থেকে প্রাণের স্ফুলিঙ্গ জ্বলে উঠল? কিভাবে জড় বস্তু থেকে জীবন্ত সত্তার উদ্ভব ঘটল? এত জটিল মহাবিশ্ব, এত সুসংগঠিত জীবন ও শরীর, এসব কি নিজে নিজে হতে পারে? নিশ্চয় কোনো বুদ্ধিমান সৃষ্টিকর্তা আছেন। আমরা সেই নক্ষত্রের ধুলো, যা আজও চিন্তা করছে, প্রশ্ন করছে, অনুভব করছে। নমস্কার, আমি তুষার, দার্শনিক জ্ঞান ও প্রকৃত সত্যের বিশ্লেষক। ফ্রেন্ডস, এই বিশাল মহাবিশ্ব, অসংখ্য তারা, গ্রহ আর এই জটিল মানবদেহ, এসবের পেছনে কি সত্যি কোনো সৃষ্টিকর্তার পরিকল্পনা আছে, নাকি সব কিছুই শুধু প্রকৃতির নিজস্ব নিয়ম, সময়ের অসীম কালচক্রে তৈরি? একটি ক্ষুদ্র পরমাণু থেকে শুরু করে জীবন্ত কোষ, কোষ থেকে প্রাণ, আর প্রাণ থেকে চেতনা, এই অবিশ্বাস্য যাত্রা কি কোনো অলৌকিক হাতের সৃষ্টি, নাকি এটি সম্পূর্ণভাবে বিজ্ঞান, পদার্থ আর সময়ের ধারাবাহিকতার ফল? ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে গভীরভাবে বৈজ্ঞানিক এবং দার্শনিক দৃষ্টিভঙ্গি দিয়ে খুঁজে বের করব মহাবিশ্বের জন্ম থেকে আমাদের অস্তিত্ব পর্যন্ত সব কিছুর আসল সত্য। এই সব কিছুর পেছনে কি সত্যি কোনো ঈশ্বর আছেন, নাকি প্রকৃতির কোনো অমেঘ নিয়ম? চলুন সেই রহস্যের গভীরে যাই। যখন আমরা নিজের শরীরের দিকে গভীরভাবে তাকাই, তখন এক অসীম বিস্ময়ে আচ্ছন্ন হয়ে পড়ি। এই শরীর কতটা জটিল, কতটা সুসংগঠিত এবং কতটা নিখুঁত সমন্বয়ে চলছে। ফ্রেন্ডস, একটি সাধারণ মানুষের শরীর গঠিত হয়েছে প্রায় 37 ট্রিলিয়নেরও বেশি ক্ষুদ্র কোষ দিয়ে। প্রতিটি কোষ নিজেই একটি সম্পূর্ণ কারখানার মতো কাজ করে। প্রতিটি কোষের নিজস্ব দেওয়াল আছে, যা শরীরের ভেতরের পরিবেশকে বাইরে থেকে আলাদা রাখে, যা কোষ পর্দা বলে আমরা জানি। ভেতরে আছে নিয়ন্ত্রণ কেন্দ্র, নিউক্লিয়াস, যেখানে ডিএনএ নামক এক অসাধারণ নির্দেশনা রয়েছে। এই ডিএনএ ঠিক করে দেয় কোন কোষ কী কাজ করবে, কখন বিভাজন হবে এবং কিভাবে নিজেকে মেরামত করবে। কোষের ভেতরে মাইক্রোকন্ড্রিয়া নামক ছোট ছোট শক্তি কেন্দ্র আছে, যা খাদ্য থেকে শক্তি উৎপাদন করে। এই লক্ষ লক্ষ কোটি কোষ একসাথে মিলে গড়ে তোলে বিভিন্ন অঙ্গ, যেমন হৃদয় বা হার্ট, যা প্রতি মিনিটে 70 থেকে 80 বার ধুকপুক করে, রক্ত পাম্প করে, শরীরের প্রতিটি কোণে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দেয়। মস্তিষ্ক বা ব্রেন, যেখানে প্রায় 86 বিলিয়ন নিউরন স্নায়ুকোষ রয়েছে। এই নিউরনগুলো বৈদ্যুতিক ও রাসায়নিক সংকেতের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে। এর ফলে আমরা চিন্তা করতে পারি, স্মৃতি রাখতে পারি, অনুভূতি অনুভব করতে পারি এবং সিদ্ধান্ত নিতে পারি। ফুসফুস বা লাংস অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড বের করে দেয়। লিভার শরীরের রাসায়নিক কারখানা, খাদ্যকে প্রক্রিয়াজাত করে এবং বিষাক্ত পদার্থ নষ্ট করে। কিডনি রক্ত থেকে বর্জ্যকে খুঁজে বের করে। এই অঙ্গগুলো একা একা কাজ করে না, তারা বিভিন্ন তন্ত্র বা সিস্টেমের অংশ হয়ে একসাথে সমন্বয়ে কাজ করে। যেমন স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম শরীরের সব তথ্য সংগ্রহ করে মস্তিষ্কে পাঠায় এবং মস্তিষ্কের নির্দেশে পৌঁছে দেয়। রক্ত সঞ্চালন তন্ত্র অক্সিজেন ও পুষ্টি বহন করে। পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম খাদ্য ভেঙে পুষ্টি শোষণ করে। এবং শ্বাসতন্ত্র রেসপিরেটরি সিস্টেম শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে। ফ্রেন্ডস, সবচেয়ে বিস্ময়কর দিক হলো শরীরের স্বয়ংক্রিয়তা। আমরা ঘুমিয়ে থাকলেও, না ভাবলেও, হৃদয় নিজে নিজেই স্পন্দিত হয়। ফুসফুস শ্বাস নেই, কোষগুলো নিজেরাই বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি করে, ক্ষত সরিয়ে তোলে। এই সমস্ত প্রক্রিয়া চলে একদম নিখুঁত নিয়মে, যেন একটি অত্যন্ত উন্নত সফটওয়্যার চালু আছে। কিন্তু ফ্রেন্ডস, এই জটিলতা দেখে অনেকেই ভাবেন নিশ্চয় এর পেছনে কোনো বুদ্ধিমান নকশাকারী আছে। তবে আমরা যখন আরও গভীরে যাব, তখন দেখব
এই অসাধারণ সমন্বয় আসলে প্রকৃতির নিজস্ব নিয়ম, রাসায়ন, পদার্থবিদ্যা এবং জীববিজ্ঞানের দীর্ঘ সময়ের ফল। এটি কোনো অলৌকিক হস্তক্ষেপ নয়, বরং ধাপে ধাপে গড়ে ওঠা একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু ফ্রেন্ডস, প্রাথমিকভাবে আমরা কি বলতে পারি এই শরীর নিখুঁত, কোনো সর্বশক্তিমান সৃষ্টিকর্তার নিখুঁত পরিকল্পনার ফল? বিজ্ঞান আমাদের স্পষ্ট করে বলে, না, মানুষের শরীর সম্পূর্ণ নয়, বরং এটি বিবর্তনের একটি চলমান, অসম্পূর্ণ এবং কখনো কখনো ত্রুটিপূর্ণ ফলাফল। এই অসম্পূর্ণতাগুলোই আসলে বিবর্তনের সবচেয়ে শক্তিশালী প্রমাণ। কেন আমরা সম্পূর্ণ নয়, কেন আমাদের শরীর সম্পূর্ণ হয়ে উঠতে পারেনি? যেমন অ্যাপেন্ডিক্স, আমাদের অন্ননালীর শেষ প্রান্তে একটি ছোট্ট অপ্রয়োজনীয় অংশ। পূর্বপুরুষের সময় এটি উদ্ভিদভিত্তিক খাদ্য হজমে সাহায্য করত। আজকের মানুষের খাদ্যাভ্যাস বদলে যাওয়ায় এর কোনো কাজ নেই, বরং এটি প্রায় সংক্রমিত হয়ে অ্যাপেন্ডিসাইটিস হয় এবং অপারেশন করতে হয়। দ্বিতীয়ত, আক্কেল দাঁত। আমাদের চোয়াল এখন অনেক ছোট হয়ে গেছে, কিন্তু এখানে 4টি বড় দাঁত গজানোর চেষ্টা করে, ফলে ব্যথা, সংক্রমণ এবং অনেক সময় অপারেশনও করতে হয়। তৃতীয়ত, চোখের ব্লাইন্ড স্পট। চোখের রেটিনায় যেখান দিয়ে অপটিক নার্ভ বেরিয়ে গেছে, সেখানে কোনো আলো অনুভব করা যায় না। অক্টোপাসের চোখে এই ত্রুটি নেই, কারণ তাদের নার্ভগুলো পেছন দিয়ে বেরিয়ে গেছে। চতুর্থত, শ্বাসনালী ও খাদ্যনালীর একই পথ। খাবার গিলতে গেলে একটু অসাবধান হলেই খাবার শ্বাসনালীতে চলে যেতে পারে এবং দম বন্ধ হয়ে মৃত্যুর ঝুঁকি তৈরি হয়। পঞ্চমত, মেরুদণ্ডের সমস্যা। আমাদের পূর্বপুরুষরা 4 পায়ে চলত। হঠাৎ করে সোজা হয়ে দাঁড়ানোর জন্য মেরুদণ্ড পুরোপুরি উপযোগী হয়নি, ফলে অনেকের পিঠে, কোমরে দীর্ঘস্থায়ী ব্যথা হয়। এবং ষষ্ঠ, ইমিউন সিস্টেমের ভুল। কখনো কখনো আমাদের শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা নিজেরাই কোষকে আক্রমণ করে। একে বলা হয় অটো ইমিউন ডিজিজ, যেমন রিউম্যাটয়েড আর্থ্রাইটিস বা টাইপ 1 ডায়াবেটিস। যদি এই শরীর একেবারে নিখুঁত সচেতন পরিকল্পনার ফল হতো, তাহলে এই ধরনের ডিজাইনের ত্রুটি থাকার কথা ছিল না। কিন্তু বিবর্তনের দৃষ্টিতে এগুলি পুরোপুরি স্বাভাবিক। এগুলোকে বলা হয় ভেস্টিজিয়াল অর্গান বা অবশিষ্ট অঙ্গ। আমাদের পূর্বপুরুষদের কাজে লাগতো, কিন্তু পরিবেশ ও শরীরের গঠন বদলানোর সাথে সাথে এগুলোর প্রয়োজন ফুরিয়ে গেছে। শুধু শরীর থেকে পুরোপুরি অপসারিত হয়নি, এছাড়া আমাদের ডিএনএতে প্রায় 3 বিলিয়ন বেস পেয়ার আছে, কিন্তু প্রতিনিয়ত ছোট ছোট ভুল, মিউটেশন ঘটছে। কিছু মিউটেশন উপকারী, কিছু ক্ষতিকর, আর অনেকগুলো নিরপেক্ষ। এই মিউটেশনগুলোই বিবর্তনের কাঁচামাল। ফ্রেন্ডস, এই অসম্পূর্ণতাগুলো দেখে আমরা বুঝতে পারি যে আমাদের শরীর কোনো হঠাৎ করে তৈরি করা সম্পূর্ণ সৃষ্টি নয়। এটি দীর্ঘ কোটি কোটি বছর ধরে ধারাবাহিক পরিবর্তনের ফল। প্রকৃতি এখানে কোনো নিখুঁত নকশা তৈরি করেনি, বরং যা করেছে তাকেই ধীরে ধীরে উন্নতি করছে। আর যা অপ্রয়োজনীয় হয়ে গেছে তা পুরোপুরি মুছে ফেলেনি। এই অসম্পূর্ণতাই আমাদের বলে দেয় আমরা প্রকৃতির সন্তান, আমরা একটি চলমান বিবর্তন প্রক্রিয়ার অংশ। ফ্রেন্ডস, আমাদের শরীরের প্রতিটি পরমাণু, প্রতিটি কোষ, প্রতিটি অণু, সব কিছুর একটি অসাধারণ দীর্ঘ ইতিহাস আছে। এই ইতিহাস শুরু হয়েছে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে, যখন মহাবিশ্বের জন্ম হয়েছিল। সেই মহান ঘটনাকে আমরা বিগ ব্যাং বলে জানি। সেই মুহূর্তে মহাবিশ্ব ছিল না কোনো গ্রহ, না কোনো তারা, না কোনো পরমাণু। ছিল শুধু এক অতি উত্তপ্ত, অতি ঘন শক্তির অবস্থা। সময়, স্থান এবং পদার্থ সব কিছু একসাথে শুরু হয়েছিল। তারপর ধীরে ধীরে সময়ের সাথে সাথে এই শক্তি ঠান্ডা হতে শুরু করে। প্রথমে তৈরি হয় অতি ক্ষুদ্র মৌলিক কণা, কোয়ার্ক। এই ক্রকগুলো একত্রিত হয়ে গড়ে তোলে প্রোটন ও নিউট্রন। তারপর এই প্রোটন ও নিউট্রন মিলে তৈরি হয় সবচেয়ে সরল পরমাণু, হাইড্রোজেন ও হিলিয়াম। এই দুটি গ্যাস থেকেই জন্ম নেয় প্রথম তারাগুলো। এখান থেকেই শুরু হয় এক অসাধারণ প্রক্রিয়া। তারাদের ভেতর নিউক্লিয়াস ফিউশন, হাইড্রোজেন একত্রিত হয়ে হিলিয়াম তৈরি করে। আরও বড় তারাগুলো ভিতরে
ধীরে ধীরে তৈরি হয় কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, আয়রন। আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সব ভারী উপাদান। একসময় এই বিশাল তারাগুলো তাদের জ্বালানি শেষ করে বিস্ফোরিত হয়, যাকে আমরা সুপারনোভা বলি। এই বিস্ফোরণের ফলে সেই ভারী উপাদানগুলি মহাবিশ্বের চারিদিকে ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে পড়া ধুলো ও গ্যাস থেকেই পরবর্তীকালে তৈরি হয় নতুন তারা, নতুন গ্রহ এবং আমাদের পৃথিবীর মতো গ্রহ। ফ্রেন্ডস, আমাদের শরীরের প্রতিটি পরমাণু, যে কার্বন দিয়ে আমাদের ডিএনএ তৈরি, যে অক্সিজেন আমরা প্রতি মুহূর্তে শ্বাস নিই, যে আয়রন আমাদের রক্তে বহন করে, সব কিছু একসময় কোনো না কোনো নক্ষত্রের ভিতরে তৈরি হয়েছিল। কার্ল সাগানের অমর কথাটি এখনও খুব সুন্দরভাবে মনে পড়ে। উই আর মেড অফ স্টার স্টুপ। আমরা সবাই তারকার ধুলো থেকে গড়া। এবার যদি আমরা আরও ক্ষুদ্র স্তরে নেমে যাই, পরমাণুর ভিতরে, তাহলে দেখব আরেকটি বিস্ময়কর জগৎ। একটি পরমাণুর কেন্দ্রে প্রোটন ও নিউট্রন, আর তাদের চারিপাশে ইলেকট্রন ঘুরছে। কিন্তু এই ঘোরা কোনো সাধারণ নিয়মে নয়, এটি চলে কোয়ান্টাম মেকানিক্সের অদ্ভুত রহস্যময় নিয়মে। ইলেকট্রন কোনো নির্দিষ্ট জায়গায় থাকে না, বরং সম্ভাবনার একটি মেঘের মতো ছড়িয়ে থাকে। তাই ফ্রেন্ডস, এই পুরো প্রক্রিয়ায় আমরা কোথাও কোনো তৈরিকারক এর হাত দেখতে পাই না, বরং দেখি শক্তি ও পদার্থের অবিরাম রূপান্তর। অ্যালবার্ট আইনস্টাইনের বিখ্যাত সমীকরণ E=mc² আমাদের বলে দেয় শক্তি এবং ভর আসলে একই জিনিসের দুই ভিন্ন রূপ। মহাবিশ্ব চলে কয়েকটি মৌলিক নিয়মের ওপর। মহাকর্ষ, গ্র্যাভিটি, যা সব কিছুকে একত্রিত ধরে রাখে। ইলেকট্রোম্যাগনেটিজম, যা পরমাণু ও অণুকে একসাথে বেঁধে রাখে। শক্তিশালী ও দুর্বল নিউক্লিয়াস বল, যা পরমাণুর ভিতরে কাজ করে। এই নিয়মগুলোই নির্ধারণ করে কিভাবে কণাগুলো একত্রিত হবে, কিভাবে তারা তৈরি হবে, কিভাবে গ্রহ গড়ে উঠবে এবং শেষে পর্যন্ত জীবনের উদ্ভব ঘটবে। ফ্রেন্ডস, এখানে একটি গভীর দার্শনিক সত্য লুকিয়ে আছে। আমরা যখন নিজের শরীরের দিকে তাকাই, তখন বুঝতে পারি আমরা আলাদা কিছু নয়। আমরা এই মহাবিশ্বের একটি অংশ। আমাদের শরীরের প্রতিটি পরমাণু মহাবিশ্বেরই অংশ। একই নিয়মে গড়া, একই উপাদানে তৈরি এবং একই ধারাবাহিক প্রক্রিয়ার ফল। মহাবিশ্ব থেকে পরমাণু, পরমাণু থেকে অণু, অণু থেকে কোষ, সব কিছু একই নিয়মের অধীনে চলছে। কোথাও কোনো বিরতি নেই, কোনো অলৌকিক হস্তক্ষেপ নেই, শুধু সময়, শক্তি, পদার্থ এবং প্রকৃতির অটল নিয়মের অবিরাম খেলা। ফ্রেন্ডস, তারপরও আমাদের মনে একটি প্রশ্ন থেকে যায়, জড় পদার্থ থেকে জীবন্ত প্রাণ কিভাবে উদ্ভব হলো? একটি সরল কোষ থেকে এত জটিল শরীর গড়ে উঠলই বা কিভাবে? এই প্রশ্নটি মানুষকে সবচেয়ে বেশি অবাক করে। কিভাবে নিষ্প্রাণ পরমাণু ও অণু থেকে প্রাণের স্ফুলিঙ্গ জ্বলে উঠল? কিভাবে জড় বস্তু থেকে জীবন্ত সত্তার উদ্ভব ঘটল? বিজ্ঞান এখানে একটি সুন্দর ও যুক্তিসম্মত উত্তর দেয়। অ্যাবিওজেনেসিস, অর্থাৎ অজীব পদার্থ থেকে ধীরে ধীরে জীবনের উদ্ভব। কোনো অতিপ্রাকৃত হস্তক্ষেপ নয়, বরং রাসায়নিক প্রক্রিয়ার ধারাবাহিক ফল। প্রায় 4.5 বিলিয়ন বছর আগে যখন পৃথিবী নতুন গঠিত হয়েছিল, তখন তার পরিবেশ আজকের মতো ছিল না। চারিদিকে ছিল উত্তপ্ত সমুদ্র, আগ্নেয়গিরির আগ্নেয়পাত, ঘন মেঘ, বজ্রপাত এবং রাসায়নিকভাবে অত্যন্ত সক্রিয় এক পরিবেশ। সেই সময়ের বায়ুমণ্ডলে ছিল জলের বাষ্প, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন প্রভৃতি গ্যাস। এই পরিস্থিতিতে সাধারণ অজৈব অণু যেমন জল, কার্বন ডাই অক্সাইড, মিথেন পরস্পরের সাথে বিক্রিয়া করে ধীরে ধীরে তৈরি করতে শুরু করে আরও জটিল জৈব অণু, যেমন অ্যামিনো অ্যাসিড, যা প্রোটিনের বিল্ডিং ব্লক, এবং নিউক্লিওটাইড, যা ডিএনএ ও আরএনএ এর বিল্ডিং ব্লক। 1953 সালে স্ট্যানলি মিলার ও হ্যারল্ড ইউরে এক ঐতিহাসিক পরীক্ষা করেন। তারা ল্যাবরেটরিতে প্রাথমিক পৃথিবীর পরিবেশ অনুসরণ করে বজ্রপাতের মতো বিদ্যুৎ প্রয়োগ করেন। ফলাফল ছিল অসাধারণ। সেখানে কয়েকদিনের মধ্যে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়েছিল। এই পরীক্ষায় প্রমাণ করে যে জীবনের মৌলিক উপাদানগুলো স্বাভাবিক রাসায়নিক প্রক্রিয়াতেই তৈরি হতে পারে, কোনো অলৌকিক শক্তির প্রয়োজন ছাড়াই। এরপর দীর্ঘ সময় ধরে এই জৈব অণুগুলো সমুদ্রের উষ্ণ জলে বা গভীর সমুদ্রের হাইড্রোথার্মাল ভেন্টে একত্রিত হয়ে আরও জটিল কাঠামো গড়ে তোলে।
একসময় তৈরি হয় প্রথম জীবন্ত কোষ, যাকে আমরা প্যাক্টোরিয়ট বলি। এই সরল কোষগুলোতে ছিল না নিউক্লিয়াস, কিন্তু ছিল ডিএনএ এর মতো জেনেটিক উপাদান এবং স্বয়ংক্রিয় বিপাকীয় প্রক্রিয়া। বিজ্ঞানীরা অনুমান করে যে প্রায় 3.8 থেকে 3.5 বিলিয়ন বছর আগে পৃথিবীতে এই প্রথম জীবনের যাত্রা শুরু হয়। কিন্তু ফ্রেন্ডস, এখানেই গল্প শেষ হয় না, এটি ছিল শুধু শুরু। এরপর শুরু হয় বিবর্তনের দীর্ঘ যাত্রা। চার্লস ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব আমাদের বুঝিয়ে দেয় যে জীবনের পরিবর্তন কোনো হঠাৎ ঘটনা নয়, এটি একটি ধীর ধারাবাহিক প্রক্রিয়া। প্রতিটি জীবের ডিএনএতে ছোট ছোট পরিবর্তন বা মিউটেশন ঘটে। এই পরিবর্তনগুলোর মধ্যে কিছু উপকারী, কিছু ক্ষতিকর আর কিছু নিরপেক্ষ। যে পরিবর্তনগুলো জীবকে তার পরিবেশের সাথে ভালোভাবে খাপ খাওয়াতে সাহায্য করে, সেই জীবগুলো বেশি সংখ্যায় বেঁচে থাকে এবং তাদের বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে ছড়িয়ে পড়ে। এভাবেই প্রজন্মের পর প্রজন্ম ধরে জীবনের গঠন, আচরণ ও জটিলতা বাড়তে থাকে। এই তত্ত্বকে সমর্থন করে অসংখ্য প্রমাণ, যেমন জীবাশ্ম বা ফসিলস, যা অতীতের জীবের ধারাবাহিক পরিবর্তন দেখায়। মানুষ ও শিম্পাঞ্জির জিন প্রায় 98.8% একই এবং ভেস্টিজিয়াল অঙ্গ, যেমন আমাদের লেজের হাড়, যা একসময় লেজ ছিল। এভাবে একটি সরল এককোষী প্রাণী থেকে ধীরে ধীরে গড়ে উঠেছে বহুকোষী প্রাণী, তারপর জটিল অঙ্গ, পতঙ্গ বিশিষ্ট প্রাণী, মেরুদণ্ডী প্রাণী, স্তন্যপায়ী প্রাণী এবং শেষ পর্যন্ত আমাদের মতো সচেতন মানুষ। ফ্রেন্ডস, জীবন কোনো হঠাৎ করে তৈরি হওয়া জিনিস নয়। এটি প্রকৃতির নিজস্ব নিয়মে, রাসায়নিক বিক্রিয়া, সময়ের ধৈর্য এবং প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে ধাপে ধাপে গড়ে উঠেছে। প্রকৃতি এখানে কোনো নকশাকারী নয়, সে একজন অন্ধ কিন্তু অসাধারণ নির্মাতা, ব্লাইন্ড ওয়াচমেকার, যে শুধুমাত্র যা টিকে থাকে তাকেই বেছে নেয়। তাহলে এবার প্রশ্ন আসে, এই সব কিছুর পেছনে কি কোনো সৃষ্টিকর্তার প্রয়োজন আছে, নাকি প্রকৃতির নিয়মে যথেষ্ট? ফ্রেন্ডস, আমরা যদি গভীরভাবে বিশ্লেষণ করি, ভাবি এবং বুঝি, তাহলে দেখব জীবনের উদ্ভব ও বিবর্তন কোনো জাদুকারী ঘটনা নয়। এটি প্রকৃতির সবচেয়ে সাধারণ কিন্তু অসাধারণ কয়েকটি উপাদান ও নিয়মের ধারাবাহিকতার ফল, যেমন জল, কার্বন এবং ইলেকট্রন কনফিগারেশন, যাদের ছাড়া জীবনের কল্পনাই করা যায় না। যেখানে বিজ্ঞান, দর্শন ও যুক্তি একসাথে মিলে একটি গভীর সত্য উন্মোচন করে। প্রথমে আসি জল H2O এর কথায়। জল শুধু একটি সাধারণ অণু নয়, এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্রবক। জলের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, তা হলো পোলারিটি। অণুর একদিকে সামান্য পজিটিভ চার্জ আর অন্যদিকে নেগেটিভ চার্জ। এই কারণে জল অন্যান্য অনেক পদার্থকে খুব সহজে দ্রবীভূত করতে পারে। প্রাথমিক পৃথিবীর উষ্ণ সমুদ্রে এই জলই ছিল সেই মাধ্যম যেখানে অজৈব অণুগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করে জৈব অণু তৈরি করতে পেরেছিল। জীবনের প্রায় সব রাসায়নিক বিক্রিয়া, প্রোটিন তৈরি, ডিএনএ অনুলিপি, এমনকি কোষের ভেতরের শক্তি উৎপাদন সবই জলের মধ্যে ঘটে। দার্শনিকভাবে ভাবলে জল প্রকৃতির একটি অসাধারণ সেতু। এটি ছাড়া কোনো জটিল অণু স্থিতিশীল থাকে না, কোনো বিক্রিয়া চলতো না। জল যেন প্রকৃতির নিজস্ব পরীক্ষাগার, যেখানে সময়ের সাথে সাথে সাধারণ পদার্থ থেকে জটিলতা গড়ে উঠেছে। দ্বিতীয়ত, কার্বন, জীবনের মূল ভিত্তি। কার্বনের সবচেয়ে অসাধারণ গুণ হলো এটি একসাথে 4টি রাসায়নিক বন্ধন তৈরি করতে পারে। এই কারণে কার্বন দিয়ে অসংখ্য জটিল, লম্বা চেন ও শাখা প্রশাখাযুক্ত অণু তৈরি সম্ভব। প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট ও ডিএনএ সব কিছুর মূলে কার্বন। অন্য কোনো মৌল, যেমন সিলিকন, এত সহজে এত জটিল কাঠামো গড়ে তুলতে পারে না। কার্বন যেন প্রকৃতির ইট, যা দিয়ে অসীম সংখ্যক বিভিন্ন প্রকারের বাড়ি অর্থাৎ অণু তৈরি করা যায়। তৃতীয়, ইলেকট্রন কনফিগারেশন। পরমাণুর ভিতরে যে অদৃশ্য নিয়ম, প্রতিটি পরমাণুর বাইরে স্তরে ইলেকট্রনগুলো কিভাবে সাজানো আছে, সেটি ঠিক করে দেয় সেই পরমাণু কোন ধরনের রাসায়নিক বিক্রিয়ার অংশ নেবে। উদাহরণস্বরূপ, কার্বনের 4টি বাইরের ইলেকট্রনের জন্যই সে 4টি বন্ধন তৈরি করতে পারে। অক্সিজেনের 6টি বাইরের ইলেকট্রন তাকে দেয় জলের পোলারিটি। এই ইলেকট্রন বিন্যাসই পরমাণুকে অণুতে পরিণত করে।
অণুকে জৈব অণুতে এবং জৈব অণুকে জীবান্ত কোষে রূপান্তর করে। এখানে পদার্থবিজ্ঞান ও রাসায়নের মিলন ঘটে। কোয়ান্টাম মেকানিক্সের নিয়ম অনুসারে ইলেকট্রনগুলো শুধু সম্ভাবনার মেঘের মতো ঘুরে বেড়ায়, কিন্তু সেই অনিশ্চয়তার মধ্যে থেকেই জন্ম নেয় নিশ্চিত রাসায়নিক বন্ধন। যেন এটি প্রকৃতির এক দার্শনিক খেলা, এলোমেলতার মধ্যে থেকেও নিয়মের উদ্ভব। ফ্রেন্ডস, এই তিনটি উপাদান জল, কার্বন ও ইলেকট্রন কনফিগারেশন একসাথে কাজ করে যা তৈরি করেছে তা হলো জীবনের রাসায়নিক ভিত্তি। পদার্থবিদ্যা দিয়েছে নিয়ম, রাসায়ন দিয়েছে বিক্রিয়া, আর সময় দিয়েছে সেই পরিবর্তনের সুযোগ। কোথাও কোনো অতিপ্রাকৃত হস্তক্ষেপের দরকার হয়নি। প্রকৃতি নিজেই নিজের নিয়মে এগিয়ে গেছে। তাই দার্শনিকভাবে ভাবলে দেখা যায় যে জটিলতা মানেই পরিকল্পিত নকশা নয়, সাধারণ উপাদানের সঠিক সমন্বয় এবং দীর্ঘ সময়ে যথেষ্ট জটিলতা তৈরি করতে পারে। ফ্রেন্ডস, অনেকেই প্রশ্ন করেন, এত জটিল মহাবিশ্ব, এত সুসংগঠিত জীবন ও শরীর, এসব কি নিজে নিজে হতে পারে? নিশ্চয় কোনো বুদ্ধিমান সৃষ্টিকর্তা আছেন। এই যুক্তিটি প্রথম দেখায় খুব স্বাভাবিক মনে হয়। আমাদের দৈনিক অভিজ্ঞতায় আমরা যা দেখি, একটি ঘড়ি, একটি বাড়ি, একটি কম্পিউটার, সব কিছুর পেছনে একজন সচেতন নির্মাতা থাকে। তাই আমরা মহাবিশ্বকেও একই ছাঁচে ফেলে ব্যাখ্যা করতে চাই। কিন্তু এখানে একটি মৌলিক পার্থক্য আছে। আমাদের তৈরি জিনিসগুলো কৃত্রিম, আর মহাবিশ্ব ও জীবন প্রাকৃতিক। কৃত্রিম জিনিস হঠাৎ করে একজনের পরিকল্পনায় তৈরি হয়, কিন্তু প্রাকৃতিক জিনিস ধীরে ধীরে নিজস্ব নিয়ম মেনে গড়ে ওঠে। বিজ্ঞান স্পষ্ট করে বলে, মহাবিশ্বের শক্তি কখনো সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধু রূপ বদলায়। আমরা যে জটিলতা দেখছি, তারা, গ্রহ, জীবন, চেতনা, সবই সেই দীর্ঘ রূপান্তরের ফল। কোথাও হঠাৎ কিছু তৈরি হয়নি। রিচার্ড ডকিন্স এই প্রক্রিয়াকে অসাধারণভাবে বর্ণনা করেছেন। ব্লাইন্ড ওয়াচমেকার বলে, অর্থাৎ একজন অন্ধ ঘড়ি নির্মাতা। এখানে কোনো সচেতন নকশা নেই, কিন্তু প্রাকৃতিক নির্বাচনের অন্ধ প্রক্রিয়ার ধীরে ধীরে অসাধারণ জটিলতা তৈরি হয়। জটিলতা দেখে আমরা পরিকল্পনা অনুমান করি, কিন্তু সেটা সবসময় সত্য হয় না। এখানে দার্শনিক যুক্তির এক শক্তিশালী হাতিয়ার আছে, অ্যাকেমের রেজর। এর মূল কথা হলো, যে ব্যাখ্যায় সবচেয়ে কম অনুমান করতে হয়, সেটি সাধারণত সঠিক হয়। একদিকে আছে পদার্থবিজ্ঞানের নিয়ম, রাসায়নের বিক্রিয়া, অ্যাবয়োজেনোসিস এবং প্রাকৃতিক নির্বাচন, যেগুলো আমরা পর্যবেক্ষণ, পরীক্ষা ও প্রমাণ দেখতে পারি। অন্যদিকে আছে একটি অদৃশ্য অতিপ্রাকৃত সৃষ্টিকর্তার ধারণা, যার কোনো পর্যবেক্ষণযোগ্য প্রমাণ নেই। অ্যাকেমের রেজর বলে, প্রথম ব্যাখ্যায় যথেষ্ট। তাছাড়া আমাদের শরীরে অসম্পূর্ণতা, অ্যাপেন্ডিক্স, আক্কেল দাঁত, ব্লাইন্ড স্পট স্পষ্ট করে দেয়, যদি কোনো নিখুঁত সৃষ্টিকর্তা থাকতেন তাহলে এই ত্রুটিগুলি থাকতো না। বিজ্ঞানের দৃষ্টিতে এগুলো পুরোপুরি বোধগম্য, এগুলো পূর্বপুরুষের অবশিষ্টাংশ। বিজ্ঞানের সবচেয়ে বড় শক্তি হলো তার স্বসংশোধনশীলতা। সে প্রশ্ন করে, পরীক্ষা করে, ভুল হলে সংশোধন করে। অন্ধবিশ্বাস কিন্তু প্রশ্নকে নিরুৎসাহিত করে। তাই ফ্রেন্ডস, বিষয়টা আসলে বিশ্বাস বানাম অন্ধবিশ্বাসের নয়, বিষয়টা বোঝার পদ্ধতির। আমরা কি প্রমাণ ও যুক্তির ওপর দাঁড়িয়ে সত্য খুঁজতে চাই, নাকি শুধু প্রচারিত ধারণার ওপর নির্ভর করতে চাই? প্রকৃতি নিজেই কতটা শক্তিশালী ও সক্ষম তা আমরা প্রায়ই উপলব্ধি করতে ব্যর্থ হই। ফ্রেন্ডস, 13.8 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং এর মাধ্যমে শুরু হয়েছিল সব কিছু। শক্তি থেকে কোয়াক, কোয়াক থেকে পরমাণু, পরমাণু থেকে তারা, তারাদের ভেতরে নিউক্লিয়াস ফিউশনের মাধ্যমে তৈরি হয় কার্বন, অক্সিজেন, আয়রন। সুপারনোভা বিস্ফোরণে সেই উপাদান ছড়িয়ে পড়ে, যা থেকে গড়ে ওঠে আমাদের পৃথিবী এবং আমাদের শরীরের প্রতিটি পরমাণু। প্রায় 4.5 বিলিয়ন বছর আগে পৃথিবীর গঠিত হওয়ার পর জল, কার্বন ও ইলেকট্রনের নিয়মে রাসায়নিক বিক্রিয়ায় জন্ম নেয় জৈব অণু। মিলার ইউরে পরীক্ষা প্রমাণ করে জীবনের মৌলিক উপাদান স্বাভাবিকভাবেই তৈরি হয়। প্রায় 3.8 বিলিয়ন বছর আগে দেখা যায় প্রথম সরল কোষ। তারপর শুরু হয় প্রাকৃতিক নির্বাচনের দীর্ঘ যাত্রা। ডিএনএতে ছোট ছোট মিউটেশন ঘটতে থাকে, যা পরিবেশের সাথে খাপ খায়, তা টিকে যায়। এভাবে একটি সরল কোষ থেকে ধীরে ধীরে গড়ে ওঠে বহুকোষী প্রাণী, জটিল অঙ্গ প্রত্যঙ্গ, মেরুদণ্ডী, স্তন্যপ্রায়ী এবং অবশেষে আমাদের মতো মানুষ। আমাদের শরীরে 37 ট্রিলিয়ন কোষ, 86 বিলিয়ন নিউরন, অসংখ্য অঙ্গতন্ত্র, সব কিছু একসাথে সমন্বয়ে করে চলে। এই পুরো যাত্রাকে ধরে রেখেছে 4টি মূল স্তম্ভ:
শক্তির রূপান্তর, পদার্থের বিনাশ, অণু পরমাণু কোষ আর রাসায়নিক বিক্রিয়া, জল কার্বন ইলেকট্রন এবং দীর্ঘ সময়ের বিবর্তন। এতে ডকিন্সের ব্লাইন্ড ওয়াচমেকার ধারণা এখনও পুরোপুরি খাপ খায়। কোনো সচেতন পরিকল্পনা ছাড়াই ধীরে ধীরে জটিলতা গড়ে উঠেছে। ফ্রেন্ডস, আজকের এই পুরো আলোচনার শেষে আমরা এক অসাধারণ সত্যের সামনে দাঁড়িয়ে আছি। জটিলতা মানেই পরিকল্পিত নকশা নয়। সাধারণ নিয়মেই দীর্ঘ সময়ের খেলায় যথেষ্ট অসাধারণ জটিলতা তৈরি করতে পারে। মহাবিশ্ব থেকে পরমাণু, পরমাণু থেকে অণু, অণু থেকে কোষ, কোষ থেকে শরীর, শরীর থেকে চেতনা, সব কিছু একই অবিরাম প্রবাহের অংশ। প্রাচীন ডেমোক্রিটাস থেকে শুরু করে ডারউইন, সাগান, ডকিন্স, আইনস্টাইন এবং হকিং সবাই এক কথায় মিলিত হয়েছেন, প্রকৃতির নিয়মই যথেষ্ট। আমরা আলাদা কোনো সৃষ্টি নই, আমরা এই মহাবিশ্বের সচেতন অংশ। আমাদের শরীরের প্রতিটি পরমাণু একসময় কোনো তারার হৃদয়ে জ্বলছিল। আমরা সেই নক্ষত্রের ধুলো যা আজও চিন্তা করছে, প্রশ্ন করছে, অনুভব করছে। এই উপলব্ধি আমাদের এক অপূর্ব মুক্তি দেয়। অজানাকে ব্যাখ্যা করতে আর অন্ধবিশ্বাসের দরকার হয় না। চিন্তা স্বাধীন হয়, প্রশ্ন করার সাহস জন্মায়, জ্ঞানের পথ খুলে যায়। ফ্রেন্ডস, আমার মূল উদ্দেশ্য ছিল এটাই, ধর্মীয় অন্ধবিশ্বাস ও অজ্ঞতার অন্ধকার থেকে মানুষকে জ্ঞানসম্পন্ন, যুক্তিবাদী ও উন্নত চিন্তার আলোয় নিয়ে যাওয়া। আজকের এই আলোচনা থেকে শুধু একটি কথা মনে রাখুন, প্রশ্ন করুন, সন্দেহ করুন, শিখতে থাকুন। বিজ্ঞানকে জানুন, প্রকৃতিকে বোঝার চেষ্টা করুন, কারণ এই অনুসন্ধানের মধ্যে লুকিয়ে আছে প্রকৃত জ্ঞান, প্রকৃত সৌন্দর্য এবং প্রকৃত মুক্তি। ফ্রেন্ডস, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রকৃত জ্ঞান ও দার্শনিক চিন্তা সমাজে ছড়িয়ে দিতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় জ্ঞান ও প্রশ্নের পথেই থাকুন। জানুন, ভাবুন আর গভীর থেকে গভীরতর হয়ে উঠুন।